মতিউর ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড, লাকির মন্তব্যে তীব্র সমালোচনা। শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। উচ্ছেদের পর মোহাম্মদপুরে ফের খাল দখলের চেষ্টা সাদিক এগ্রো ইউল্যাবের। আজও ওই এলাকায় অভিযান চালাবে ডিএনসিসি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে বিএনপির সমাবেশ। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। গ্যাস সংকট ও মশার উপদ্রবে অতিষ্ঠ উত্তরের ৯ নম্বর ওয়ার্ডবাসী। দখল করা খালে ময়লা জমে বন্ধ পানি প্রবাহ, সামান্য বৃষ্টিতে বড় জলাবদ্ধতা। এবং টি-20 বিশ্বকাপে মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা। ব্যর্থ মিশন শেষে দেশের টাইগাররা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সাগর চুরি করে অঢেল সম্পদ গড়ার অভিযোগের পরও ধরা ছোঁয়ার বাইরে মতিউর। তিনি গ্রেফতার হলে ফেঁসে যাওয়ার আশঙ্কায় তাকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে অনেক প্রভাবশালী। মতিউরের মতো আরেক কর্মকর্তা এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালেরও বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার সম্পদের পাশাপাশি বেরিয়ে আসছে তার স্ত্রী ও শ্বশুর শাশুড়ির নামেও অঢেল সম্পদ গড়ার তথ্য। টিআইবি বলছে, চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার না হলে দুর্নীতি বাড়বেই। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সম্প্রতি 15 লাখ টাকায় ছেলের ছাগল কেনা নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে একের পর এক সাগর চুরির তথ্য বেরিয়ে আসছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। এত আলোচনার মাঝেও কেন ধরাছোঁয়ার বাহিরে মতিউর, তা নিয়ে জনমনে চলছে নানা আলোচনা সমালোচনা। মতিউরের মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, স্বর্ণ চোরাচালান করেছেন, তারা এখন মতিউরকে রক্ষা করতে মরিয়া। অভিযোগ আসছে, যারা রক্ষা করতে চান তারা অনেকেই ক্ষমতাধর ব্যবসায়ী। মতিউরকে দিয়ে অনেক সুবিধা ভোগ করা, বিদেশে বিপুল অর্থ পাচার করাই এ তালিকায় রয়েছেন একাধিক ক্ষমতাধর সচিবও। এনবিআরের সাবেক এ কর্মকর্তা দেশে না দেশ ছেড়েছেন, এ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে ইমিগ্রেশন সূত্র বলছে মতিউর দেশেই আছেন। তার সরকারি পাসপোর্টের তথ্য বলছে দেশ ছেড়ে পালাতে পারেননি শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া এ কর্মকর্তা। তাকে শনাক্ত করার জন্য আন্তর্জাতিক রেলপথ, সড়কপথ ও আকাশপথে তার পাসপোর্ট নম্বর সহ অন্যান্য সতর্ক তথ্য পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিবিধি মনিটরিং করছে। তবে এনবিআর যেন মতিউর গড়ার কারখানা। গোয়েন্দা নজরদারিতে একাধিক কর্মকর্তা, তাদের মধ্যে প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসেবে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। পাওয়া গেছে শ্বশুর শাশুড়ির নামে অঢেল সম্পদ গড়ে দেওয়ার তথ্য। দুদকের আবেদনে ফয়সাল ও তার স্বজনদের 87টি ব্যাংক হিসেব ফ্রিজের নির্দেশও দিয়েছেন আদালত। অসাধু কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি কমবে না বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বর্তমানে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনি কাঠামো এমন সুদৃঢ় আছে যে চাইলে সরকারের যদি সদিচ্ছা থাকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি তৎপর হয় এবং সৎসাহস এবং দৃঢ়তা থাকে, ব্যক্তির পরিচয় এবং অবস্থান দ্বারা প্রভাবিত না হয়ে তারা যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, তাহলে তাদেরকে চিহ্নিত করে ফিরিয়ে আনা, দেশে ফিরিয়ে আনা, আইনের মুখোমুখি করা অবশ্যই সম্ভব। দেশে আইনের শাসনের বড় অভাবও দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আবারও মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখলের চেষ্টায় বিতর্কিত সাদিক এগ্রো এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস। উচ্ছেদের পর বস্তিবাসী সরে যাওয়ায় রাতের আধারে বাঁশ ও দড়ি দিয়ে আরও বেশি জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে তারা। ভাঙা ফার্মে আবারও ফিরেছে ছাগলও। তবে ক্যামেরায় কথা বলেনি সিটি কর্পোরেশন কর্মকর্তা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। উচ্ছেদ শেষ না হতেই ফের টিনের বেড়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে। বাঁশ আর দড়ি দিয়ে খালের আরও বড় অংশ জুড়ে সীমানা দিয়েছে বেপরোয়া সাদিক এগ্রো। ভাঙা ফার্মেই আবারও ছাগল ঢুকিয়ে নিয়েছেন দখল, যা দেখে হতবাক উচ্ছেদ দলও। আমি তো যা দেখতে আসি যে ওরা আবার দখলের চেষ্টা আছে। দখলের চেষ্টা না হইলে তো ওরা আর ঘেরা দিত না। দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া শুরু করে বাঁশ দড়ি। ছাগল সরিয়ে নেওয়ার পাশাপাশি টিনের বেড়া খুলতে ব্যস্ত হয়ে পড়ে 8 থেকে 10 জন শ্রমিক। না, আমরা খুলে নিতে আসি, আমরা আসছি কাজ করার জন্য, বলছে খুলে নেওয়ার জন্য। টিনের বেড়া আমাদের এই যে মিনা বাজারে হারা কাজ করতে বলছে, জায়গা আছে।
কিছুক্ষণের মধ্যেই সাদিক এগ্রোর এক শ্রমিক তেড়ে এসে বাধা দেয় দেশ টিভি টিমকে আর মিথ্যাচার শুরু করে টিনের বেড়া দিয়ে দখল চেষ্টারত ইউল্যাবও। আপনাকে বেড়া দিয়ে সরানোর পারমিশনটা কে দিয়েছে? দেখেন ওই যে যারা কাজ করতেছে আর এগোরেই বলছে। তা আপনি কাজ করবেন, আপনি কেন বেড়া দিয়ে আবার মাল দাদাম সব করালেন? বেড়া দিয়ে মাল সরানোর কে পারমিশন দিয়েছে আপনাকে? জায়গা তো বেড়া দেই নেই, আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছেন যে আমাদের সাথে কথা বলেন, আমরা জায়গা নিয়ে আসেন, আমাদের দলিল আছে, আমাদের পর্চা আছে, আমাদের নাম খারিজ আছে, সব আছে, আমরা ওনে নিয়ে আসবো, আমরা ওনার সাথে কথা বলবো। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে থেকে সরে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এখন আমি মিডিয়ার সাথে কথা বলবো না, আজকে আমরা দেখলাম যে আপনারা তো দখল উচ্ছেদ করলেন। ভয়ে ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও স্থানীয়রা বলছেন উচ্ছেদ আর খনন হলেও আবারও খালটি দখলে নেবে প্রভাবশালীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রায় ৮ মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এই কর্মসূচি নিয়েছে। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে নেতা কর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। একই সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। গ্যাস সংকট এবং মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খাল দখলের কারণে ময়লা জমে বন্ধ পানি প্রবাহ, বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। খাল উদ্ধারে উত্তর সিটির সীমানা নির্ধারণ করা ছাড়া কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। ভানুবিবি থাকেন রাজধানীর উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকায়। সকাল ৭টার আগে গ্যাস চলে যায় আর সারাদিনও আসে না। ৪ জনের পরিবারে রান্না করতে হিমশিম খেতে হয়। গ্যাস মনে করেন ৪টা-৫টা বাজে আসে, আসলে আবার মাগরিবের আগে আবার চলে যায়। আবার রাত্রে মনে করেন যে ২টা-২.৫টা বাজে আবার গ্যাস আসে, তখন তো আমাদের লাগে না। আনন্দনগর এলাকা দিয়ে বয়ে যাওয়া কল্যাণপুর খালে ময়লা আবর্জনা আর দখলের কারণে বন্ধ পানি প্রবাহ, ফলে বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ময়লা পানি পারে দায়িত্ব হয়, গাওটাও হয়, শরীরে গাও পেঁচকে একজনের চুলকানি মুলকানি হয়ে গাওটা হয়ে বইরা যায়, ওষুধও ধরে না। পানি উঠলে মনে করেন বাচ্চা পোলা পানি নিয়ে সব খাড়ির উপরে বইতে হয়। আবার এখন আবার যে একটা সাপ বাইরেছে ওইটা আসলে তো আরো বেশি অসুবিধা পড়ে যাবে। খালের পানি প্রবাহ কেন বন্ধ, এমন প্রশ্নের উত্তর খুঁজতে স্থানীয়রা দেশ টিভির টিমকে নিয়ে যায় খালের শেষ মাথায়। সেখানে দেখা যায় দেয়াল দিয়ে খালে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে খালেক সিটি। এটা এসে খালেকের যে জমিটা উনি এখানটা পাইপ বসাই দিছে, ওনার জায়গায় বসাই দিয়ে এখানে মুখটা রেখে দিছে। এখন মনে করেন আমাদের এখানে তো সিটি কর্পোরেশন যে কাজ করে পাইপ বসাইবো বা কালভার্ট করবো, যাই করব, আমাদের এখানে কাজটা করা হয় নাই। বর্ষার সিজনে পানি আইতো, আবার সিজনে পানি যাইতো গিয়া ধান হইতো, এই খেতে এর মধ্যে ধান হইতো, ধান লাগাইতো। এলাকাবাসীর অভিযোগ, খালের সীমানা চিহ্নিত করলেও দখলমুক্ত করতে কোনো পদক্ষেপ নেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরের দাবি, খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। সব বিষয়ে আমরা দফায় দফায় মিটিং করতেছি, এই সমস্ত বিষয়ে আমরা কাজ করতেছি, যেটা এলাকাবাসী জানে যে বিষয়ে আমরা খুব সতর্ক এবং আমরা অলরেডি আমাদের কাজ চলতেছে। দ্রুত খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন সহ নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এবার মিনিস্টার গুগল টিভি টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মাঠে নামছে এবারের আসরের ২ অপরাজিত দল ভারত ও সাউথ আফ্রিকা। বারবার সেমিফাইনাল থেকে ফিরে যাওয়ার ব্যর্থতা পেছনে ফেলে ফাইনালের টিকিট পেয়েছে প্রোটিয়ারা।
আর ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত ৮টায় জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। আল মাহমুদ ফাহিমের ম্যাচ প্রিভিউ। মাসব্যাপী টি-20 মহারণের সমাপ্তি ঘটতে যাচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা মেগা ফাইনাল দিয়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে টি-20-র দুই প্যাকেজ দল ভারত ও সাউথ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অপরাজিত রোহিত শর্মা, এইডেন মার্কারামরা। সাউথ আফ্রিকা যে নামের পিছনে বহু বছর ধরে লেগে আছে চোকার তকমা। ওয়ানডে বিশ্বকাপে 5 বার এবং টি-20-তে 2 বার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা। আইসিসির মেগা ইভেন্টে বহুবার সেমিফাইনাল খেললেও স্বপ্নের ফাইনালে ওঠেনি কখনো। দীর্ঘ অপেক্ষা আর বহু ব্যর্থতার দুঃসহ স্মৃতি পিছনে ফেলে এবারের বিশ্বকাপে ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম, ডিকক, মিলার, রাবাদাদের সামনে সুযোগ এসেছে বিশ্বমঞ্চে রূপকথা লিখার। তাই ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত প্রোটিয়ারা। তবে বড় আসরে ভারতের গল্পটা একেবারে আলাদা। বিশ্বমঞ্চে মেন ইন ব্লুদের দাপট সবার জানা। টি-20-র প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারাই। তবে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মেগা ইভেন্টে বারবার ব্যর্থ হচ্ছিল ভারত। 10 বছরের ব্যর্থতা পিছনে ফেলে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। তাদের সামনে সুযোগ নতুন ইতিহাস লিখার। টি-20 বিশ্বকাপে 2014 সালের ফাইনাল এবং 2016 ও 22 সালের সেমিফাইনালের হারের হতাশা কাটিয়ে ভারতকে আরও একটি শিরোপা উপহার দিতে চায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। বিশ্বকাপে অপরাজিত দুই দলের মধ্যে শিরোপার লড়াই। ভারত নাকি সাউথ আফ্রিকা, কে হবে চ্যাম্পিয়ন তা জানার পাশাপাশি রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 10 বছরের প্রতীক্ষার অবসান। আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচ থেকে মাত্র 1 ম্যাচ দূরত্বে রোহিত শর্মারা। রঙিন পোশাকে আইসিসির ইভেন্টে টানা দ্বিতীয়বার ফাইনালে ভারত। এবারে বিশ্বকাপে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই ফাইনালে উঠেছে ভারত। আল মাহমুদ ফাহিমের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের শুরু থেকেই ভারতকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল, না ধরার উপায়ও নেই। টি-20-র সব স্পেশাল ব্যাটার ও বোলারে ঠাসা ভারত এবারের বিশ্বকাপে আধিপত্য বিস্তার করেই ফাইনালে উঠেছে ম্যান ইন ব্লু। গ্রুপ পর্ব থেকে সুপার 8, সেখান থেকে সেমিফাইনালে পা রেখেছে ভারত। আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে আসর শুরু করা ভারত পাকিস্তানকে হারায় 6 রানে। এই একটি ম্যাচই টানটান উত্তেজনায় ঠাসা ছিল। যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়ে একতরফা ডমিনেট করেছিল রোহিতরা। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে শেষ ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর শুরু হয় সুপার 8-এর লড়াই, যেখানে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া কাউকে পাত্তাই দেয়নি ভারত। 3 ম্যাচের সবকটিতে জিতে নিশ্চিত করে সেমিফাইনাল। গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত, বছর 2 পর সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ আসে রোহিত শর্মাদের, তাও সেই বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে। সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচ জেতা তো দূরে থাক, লড়াই জমাতে পারেনি ইংলিশরা। অসহায় আত্মসমর্পণে বিদায় নেয় আসর থেকে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতের সামনে সুযোগ 2013 সালের পর আইসিসির কোনো মেগা ইভেন্টে শিরোপা জেতার। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। তবে যাত্রাটা মোটেও সহজ ছিল না। প্রোটিয়াদের পাড়ি দিতে হয়েছে অনেক বাধা। কে জানতো বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজ ছাড়া মার্করামের দল খেলবে ফাইনালের মঞ্চে? তৌসিফুল হাসানের রিপোর্টে সাউথ আফ্রিকার রোড টু ফাইনাল। মে মাসেই সাউথ আফ্রিকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাড়ি জমায় ক্যারিবিয়ানে। সবগুলো ম্যাচেই হারে প্রোটিয়ারা। অধিনায়ক মার্করাম আইপিএলে ব্যস্ত থাকায় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়া ভ্যান্ডার ডুসেন। সিরিজ হারের পর ভেঙে না পড়ে দলকে আরও সাহসী হওয়ার উপদেশ দিয়েছিলেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বের সাউথ আফ্রিকার শুরুটা ছিল দারুণ। শ্রীলঙ্কাকে মাত্র 77 রানে অল আউট করে 6 উইকেটে জয় তুলে নেয় মার্করামের দল। নেদারল্যান্ডসকে হারায় 4 উইকেটে। শেষ 2 ম্যাচে বাংলাদেশ আর নেপালের বিপক্ষে ব্যবধানটা একদম কম হলেও তা নিয়ে মার্করামের মাথা ব্যথা নেই।
সুপার 8-এও খুব একটা দাপট নিয়ে ম্যাচ জেতেনি প্রোটিয়ারা, তবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সহ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিতে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দেয় সাউথ আফ্রিকা। ইয়ানসেন, নকিয়া, শামসি ও রাবাদার বোলিং তোপে মাত্র 56 রানেই গুটিয়ে যায় আফগানরা, তুলে নেয় 9 উইকেটের বিশাল জয়। ফাইনালের প্রতিপক্ষ টুর্নামেন্ট ফেভারিট ভারত, তবে বড় বড় দলকে হারিয়ে ফাইনালে আসা মার্করামের দল এবার প্রস্তুত চোকার স্ট্যাগটি শরীর থেকে ঝেড়ে ফেলতে। দলের সব খেলোয়াড়রাও আছেন দারুণ ছন্দে। এত দূর এসে কোনোভাবেই হাল ছাড়তে চাইবে না প্রোটিয়ারা। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। সংবাদ সকালে আরো থাকছে। নিত্যপণ্যের চড়া মূল্যে পড়ছে বাজার। 200-র উপরে কাঁচামরিচ বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চাল বাজারে। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুক্রবার সকাল 9টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। এন্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকা পৌঁছান তারা। দেশে ফিরে বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে হতাশার কথা জানান তাসকিন। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। টি-20 বিশ্বকাপে প্রথমবার এক আসরে 3 জয় আর বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কিন্তু তারপরও হতাশাকে সঙ্গী করে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরা টিম টাইগার্সের। শুক্রবার সকালে দেশে ফেরে পুরো দল। বিক্ষিপ্তভাবে ক্রিকেটাররা যে যার মতো করে ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দর ছাড়েন। দলের সঙ্গে ফেরেননি বিদেশি কোচিং স্টাফরা, সবাই ছুটিতে ফিরে গেছেন নিজ দেশে। এছাড়া সাকিব আল হাসান, লিটন দাস ও সৌম্য সরকার ফেরেননি। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেসার ও বিশ্বকাপে সহ অধিনায়কের দায়িত্ব পালন করা তাসকিন আহমেদ। তিনি জানান দলের পারফরমেন্সে সবার মতো তিনিও হতাশ। আসলে দেখেন যে সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই, তাই না? ভালো হোক আর খারাপ হোক, ধরেন আমরা মানে হ্যাঁ আরও অনেক ভালো হইতে পারতো। স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জিতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। আসলে সবার মতো আমরাও একটু হতাশ, এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। বিশ্বকাপ জুড়ে 2 অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান ছিলেন অফ ফর্মে। বিশ্বকাপের মতো বড় আসরে তাদের ফর্মহীনতা দলকে বেশ ভুগিয়েছে। তাসকিন জানিয়েছেন মাঠে এর প্রভাব পড়েছে বেশ ভালোভাবেই। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ আসলেও সেটি মিস করেছেন নাজমুল হোসেন শান্তর দল। তাসকিন জানান নেতিবাচক বিষয় বেশি থাকলেও ইতিবাচক ছিল অনেক কিছুই। পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। সুপার 8-এ উঠছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দেশে ফিরে 2 সপ্তাহে ছুটিতে থাকবেন ক্রিকেটাররা, এরপর যোগ দিবেন চলমান বাংলা টাইগার্স ক্যাম্পে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীর সহ 8 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, ফলে উত্তাল হয়ে উঠেছে সাগর। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকেই ঝড়ে বৃষ্টি।
দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের উচ্চ মূল্যে পড়ছে বাজার। শাকসবজি, মাছ, মাংসের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সাপ্তাহিক ছুটির দিনে কাউরান বাজারে 200 টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। 15 দিন ধরে 100 টাকার নিচে মিলছে না শসা। তবে মুদি পণ্য, চাল বেচাকেনা চলছে আগের বাড়তি দামেই। ইফতেখার রেজা রিপোর্টে থাকছে বিস্তারিত। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারের। কোনো সুখবরই নেই নিম্নবিত্ত সহ সীমিত আয়ের মানুষের জন্য। নিত্যপণ্যের উচ্চ মূল্যে আয় ব্যয়ের হিসেব মেলানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। বাজারে শাকসবজি ও কাঁচামরিচের দাম এখনো চড়া। প্রতি কেজি করলা ও বেগুন 100 টাকা, শসা 110 থেকে 120 টাকায় বেচাকেনা হচ্ছে। তবে ঢেঁড়স ও পটল মিলছে 50 টাকার মধ্যে, আর কাঁচামরিচের কেজি 200 টাকা। সবকিছুই দাম বেশি, আর বৃষ্টি পড়লে তো নরমালি দেখি আরো বেশি দাম, সবকিছু বেড়ে যায়। বাজার করা অনেকই কষ্টকর। মাংস মাছ হয়তো বা মাঝে মধ্যে খাইলেন, কিন্তু সবজি তো রেগুলার কনজিউম করা যাবে। কেজিতে 20 টাকা 30 টাকা বেশি আর কি, সব সবজি আর কি। বাজারে যখন মাল আসে তারা সবাই সিন্ডিকেট করে একটা মালের দাম বাড়িয়ে দেয়। কারওয়ান বাজারে সাদা ও লাল ডিম বিক্রি হচ্ছে 132 ও 144 টাকা ডজন। ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে হয়েছে 180 টাকা। সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। আগে তো আমরা 240 টাকা পর্যন্ত নিছি, এখন 170 টাকা 80 টাকা ঠিক আছে। সোনালির দামটা একটু কম হলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে খেতে পারতাম। লাল ডিমের ডজন চলে এখন 144 টাকা, 12 টাকা পিস পরে তাতে। আর সাদা মুরগির ডিম আছে, ওটার দামও মোটামুটি কমছে আর কি। এই সপ্তাহ যেটা বাড়ছে একটু উৎপাদন করছে কমছে, আর একটু চাহিদা বাড়ছে, এই কারণে হয়তো একটু দামটা বেশি। বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 770 থেকে 810 টাকায়। মসুর ডাল 110 থেকে 130, মুগ 160 থেকে 170 টাকা। আদার দাম কেজি প্রতি বেড়েছে 20 টাকা। সাধারণ যারা আছে আমরা খুব কষ্ট হয় এই সংসার চালাইতে। লিস্ট করা থাকে বাজারের সময় যে এটা কিনবো, দেখা গেছে দাম বেশি থাকার কারণে ওই একটা জিনিস কিনলে আরেকটা জিনিস কিনতে পারতেছি না। দিন গেলে দাম বাড়ে, কেন বাড়ে এটা তো আমরা বুঝি না, জানি না। পেঁয়াজ গ্যাসের সপ্তাহে ছিল 85 থেকে 90 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, 95 থেকে 100 টাকা। আদা গ্যাসের সপ্তাহে ছিল 240 থেকে 260 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা। বেড়েছে মাছের দামও। ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি। রুই, কাতলা ও মৃগেলের দাম কেজিতে বেড়েছে 100 টাকা। এই একটা ছোট ইলিশ মাছ 1200 টাকা যাচ্ছে, তো আলটিমেটলি আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্নবিত্ত এদের পক্ষে এটা খাওয়া সম্ভব না। এই মাছ যদি 1000 হইতো তাহলে জনগণ খাইতে পারতো। একটা মাছ 1800-1900 টাকা কেজি, কয় বেটা খাইতে পারবো? আর 760 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বুথ ফেরত জরিপে এগিয়ে মাসুদ পেজিশকিয়ান, নির্বাচন গড়াতে পারে রানও। চড়া সব ধরনের সবজির বাজার, এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, দরদাম কেমন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা? যে সবজিটি আছে এটির নাম হচ্ছে করলা। স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এই সবজিটি গত বৃহস্পতিবার এই বাজার থেকেই ক্রেতারা পেয়েছিল 80 টাকা কেজি দরে, কিন্তু আজ কিন্তু যারা কিনতে আসছে তাদেরকে কিন্তু 100 টাকা দিয়ে আসলে 1 কেজি করলা বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। এবং আপনি জানেন যে সবজির বাজারের প্রধান যে ক্রেতা তারা কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া রিক্সা চালক, কারখানার শ্রমিক সহ অন্যান্য যারা আছে তারা। আমি যদি হিসেব করে দেখি এই 1 কেজি করলার কিন্তু দাম শতাংশের হারে প্রায় 30% কিন্তু বেড়েছে মাত্র একদিনের ব্যবধানে। কিন্তু এই একদিনের ব্যবধানে এই নিম্ন আয়ের মানুষদের কিন্তু মজুরি বা বেতন সেটার কোনোটাই বাড়েনি, এবং তারা বাজারে এসে রীতিমতো হাঁসফাঁস করছে। এবং করলার শুধু একই বিষয় না, বেগুন, শসা, পেঁপে, লাউ সহ অন্যান্য যে সবজি আছে প্রচলিত সবগুলোই কিন্তু বাজার দর বেশ চড়া বলেই আসলে আমরা জেনেছি। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এমন যে কাঁচামরিচের দাম গত সপ্তাহে যে দাম ছিল তার চেয়ে কিন্তু বহুগুণে বেড়ে গেছে একদম অজানা কারণে। আজ কিন্তু বরিশালের আমরা যে দাঁড়িয়ে আছি বাজার বা বাংলা বাজারে
কিন্তু 300 টাকা কেজি দরে আসলে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা কিন্তু গত সপ্তাহে ছিল অনেকটাই কম। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো আসলে যে আপনার দোকানে কি কি পণ্য আছে এবং দাম কেমন রাখছেন আজকে? দাম আজকে চলতে আছে পটল 30 টাকা কেজি, মরিচ চলতে আছে 250 টাকা কেজি, আর শসা চলতে আছে 160 টাকা কেজি, জালি কুমার পিস 40 টাকা, আর কলার আলি 40 টাকা, লেবুর ডজন চলতে আছে 40 টাকা। আমরা আসলে বিভিন্ন যে সবজি যেগুলো আসলে সাধারণ মানুষরা হরহামেশাই কিনে থাকে এবং বাজারে এখন বেশ সরবরাহ বেশি, সেগুলোর দাম জানছিলাম। কিন্তু সেই দামেই আসলে কিন্তু অনেকটা বোঝার উপায় আছে যে নিম্ন আয়ের মানুষ যারা, তাদের কিন্তু কতটা কষ্ট হওয়াটা স্বাভাবিক, সেটা কিন্তু আসলে বাজারের বিভিন্ন যে সবজির দামেই কিন্তু প্রকাশ পাচ্ছে। বরিশালের যে বাজারগুলো আমরা ঘুরেছি সেগুলো দেখেছি যে বিভিন্ন প্রজাতির যে শাক, বিশেষ করে লাল শাক, পুঁই শাক, পালং শাক, হেলেঞ্চা শাক, সেগুলোর কিন্তু দামও বেশ আসলে চড়া। আমরা একজন আসলে ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে বাজারের যে পরিস্থিতি, আসলে নিম্ন আয়ের মানুষ যারা, তাদেরকে বেঁচে থাকার মতো কোনো সুযোগ আছে কিনা? তাদের কষ্টের কোনো সীমা নাই। দেশে যে অবস্থা বাড়তেছে, সব জিনিসের দাম বাড়তেছে, এই অবস্থায় গরিব মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আপনারা কি চান আসলে বাজার মনিটরিং করলে কি এই বিষয়টি সমাধান হবে কিনা? বাজার মনিটরিং করা অবশ্যই দরকার, তাতে নিম্ন আয়ের মানুষ মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবে। যে ইশরাত, আমরা আসলে যেমনটি দেখছিলাম যে বাজারের যে ক্রেতারা, তারা কিন্তু জোর দাবি জানিয়েছে আসলে সবজির বাজারও যেন অন্তত মনিটরিং করা হয়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, খাদ্যদ্রব্যের যে দাম, সেটা যেন নাগালের মধ্যে রাখা হয়, এমনটাই কিন্তু দাবি ছিল ক্রেতাদের। তো এই ছিল বরিশালের বাজারগুলো থেকে আমার কাছে সবজির দামের সর্বশেষ খবর। ইশরাত। শফিক, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। রাজবাড়ীতে মাছ চাষের অজুহাতে ফসলি জমি থেকে মাটি খনন করে বিক্রি করছে প্রভাবশালী গ্রুপ। অপকৌশল ও ভয় দেখিয়ে কৃষকের জমি দখল করছে তারা। স্থানীয় প্রশাসন বলছে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী শফিকুল ইসলাম শামীমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট এবং জানাচ্ছেন দিবাষ্টি বড়ুয়া। এটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতব্বর পাড়ায় অবৈধ মাটি খননের চিত্র। মাছ চাষের অজুহাতে ড্রেজার দিয়ে মাটি খনন করে বিক্রি করছে কিছু প্রভাবশালী গ্রুপ। দিনের আলোতে শত শত ট্রাকে করে মাটি বিক্রি চললেও দেখেও না দেখার ভান করছেন স্থানীয় প্রশাসন। এতে প্রতিদিন কৃষক হারাচ্ছেন 3 ফসলি জমি। আতঙ্কে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার সাধারণ মানুষেরা। এক বিঘে এমন কাজ করে কেনে, বুঝছেন, এবার তো জমি দেয় না, এবার ঢোকে এক বিঘে তো 8 বিঘে নিল, নিয়ে ওখান থেকে ট্রাক ঢুকে দেয়, ঢুকে দিয়ে ডিজেল লাগা মাটি কাটা শুরু করে দেয়। জনগণের জমি বেড দাল নিয়ে আর একজনের জমি নিয়ে এই মাটি কাটতেছে, কিন্তু কৃষকের জমি নষ্ট হওয়া চলছে। জমি পুষ্করিণী কাটিয়ে মাছ চাষ করতেছে, মাছ মারতেছে, বেচতেছে, কিনতেছে, টাকা হইতেছে। পাবলিকের কিছু নাই, পাবলিক তো না খাওয়া মরবি, ফসল না হলে পারে। দেরিতে হলেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার। আমাদের এখানে কৃষি কর্মকর্তা রয়েছেন, মৎস্য কর্মকর্তা রয়েছেন, আমাদের এখানে সরকারি কমিশনার ভূমি রয়েছেন। আমরা দরকার হলে যৌথ একটা তদন্ত দিয়ে এই বিষয়টি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে স্থানীয় ডিসি ও এসপির সাথে এ ব্যাপারে কথা বলার আশ্বাস দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। স্থানীয় নেতা বা এমপি, জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী, তাদের সাথে কথা বলবো, প্রয়োজনে ডিসি এসপির সঙ্গে কথা বলবো। বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন জমির মালিকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতর চিহ্ন। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে একরের পর একর পটল ক্ষেত সহ বিভিন্ন ফসল। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বন্যার পানি নেমে গেলে ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহায়তা করা হবে বলে জানায় কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানা পাঠানো তথ্যচিত্রের টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট।
নষ্ট হয়ে যাওয়া পটল ক্ষেত সরিয়ে নিচ্ছেন কৃষকরা। গেল কয়েকদিনের বন্যার পানিতে তলিয়ে মরে গেছে সব পটল গাছ। এ দৃশ্য কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের চরসিতাই ঝাড় এলাকার। জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারে অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের দৃশ্যও একই রকম। এসব নদ নদীর অববাহিকায় কৃষকদের পটল, আমন বীজতলা, চীনাবাদাম ও পাট সহ বিভিন্ন ফসলের ক্ষেত বন্যায় ক্ষতিগ্রস্ত হয় চরম বিপাকে পড়েছেন কৃষক। গতবারকার হিসেবে এই বছর মোটামুটি ক্ষয়ক্ষতি অনেক বেশি ছিল। বন্যা আসার কারণে পটল চাষ করা হয় নাই, পটল নষ্ট হয়ে গেছে। আবাদ হয়েছে, ভালোই হয়েছে। বন্যা আসিয়ে তলে যায় জাঙালি মালি সব ভাঙি চুরি গেল। প্রত্যেক বছরে এইরকম বন্যা হয়, বন্যা হয় পটল শেষ হয়ে যায়। আমার বলি নয়, এই এলাকাটা পুড়েটা এই বন্যাতে পটল চলে যায়। এবারের বন্যায় জেলার 9 উপজেলা নিমজ্জিত হয়ে 1320 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্রায় 3000 কৃষককে সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি যে এখন শাকসবজি এবং মরিচ করার এখনও সময় রয়েছে এবং তাদের তালিকা তৈরি করা হচ্ছে। যদি প্রণোদনা সহযোগিতা করেন তাহলে তাদেরকে আমরা প্রণোদনা সহযোগিতা করতে পারব। কৃষি প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। পঞ্চগড়ের বোদা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিল। মে ও জুন মাসে প্রত্যেক গ্রাহকের বিল এসেছে 3 থেকে 9 গুণ পর্যন্ত। অস্বাভাবিক বিল বিড়ম্বনায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার গ্রাহকরা। অভিযোগ করতে গিয়েও হতে হচ্ছে অপমান, অপদস্থ। অনেকে আবার বাধ্য হয়েই প্রদানকৃত বিল পরিশোধ করছেন। এদিকে কর্তৃপক্ষ বলছে মিটারের যান্ত্রিক সমস্যার কারণেই বিল বেশি হতে পারে। অভিযোগ দিলে তদন্ত করে সমাধান করা হবে। পঞ্চগড় থেকে সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ বিল যেন গলার কাটা, এ নিয়ে চরম বিপাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রায় 50,000 গ্রাহক। প্রায় 2 মাস ধরে এ যন্ত্রণার ঘানি টানতে হচ্ছে তাদের। বিদ্যুৎ অফিসে দিনের পর দিন ঘুরে অভিযোগ করে টাকা জমা দিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা। কারণে অকারণে দালালদের দিতে হচ্ছে টাকা। প্রতিবাদ করলেও দেয়া হয় মামলার হুমকি। এদিকে দিন-রাত মিলে 8 ঘন্টা বিদ্যুৎ সেবা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। ঝড় বা বৃষ্টি এলেই দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। লোডশেডিং এর কারণে থমকে গেছে পড়ালেখা, অফিস, কলকারখানা ও দোকানপাটের কার্যক্রম। কিভাবে 2600 টাকা বিল আছে? আমার একটা ফ্রিজ নাই, একটা মডার্ন নাই। আমার চাচি আম্মু ঢাকায় থাকে, শুধু বাসার মধ্যে শুধু ফ্রিজের লাইন চালু করা আছে, তার মধ্যে 2 মাসের বিল আসছে 3570 টাকা। ওরা মিটার দেখে বিল লেখে না, ওরা বাইরে বসে একখানে আড্ডা দেয় বা চাটা খায়, ওখান থেকে বিল লিখে নিয়ে চলে আসে। আগামী 30 জুন থেকে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে, কিন্তু বর্তমানে এই বিদ্যুৎ বিভ্রান্তির কারণে আমরা রাতে ঠিকমতো পড়তে পারতেছি। বিদ্যুৎ ঠিকমতো থাকতেছে না, দিনের বেলা কি করতেছে না করতেছে, রাত্রেবেলা 8-10 বার করে বিদ্যুৎ চলে যায়। আসলে এটা অসহনীয় ব্যাপার। এদিকে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে জানিয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিল সমন্বয় করা হবে বলে জানান পল্লী বিদ্যুৎ কর্মকর্তা। অনেক সময় আমাদের কারিগরি সমস্যা থাকতে পারে। মিটার যেহেতু একটা টেকনিক্যাল জিনিস, যান্ত্রিক জিনিস, এটাতে অনেক সময় সমস্যা হয়। তো গ্রাহক প্রান্ত থেকে বললে আমরা সেই মিটারটা রিপ্লেস করে দিই। দ্রুত বিল সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয় ভোট গ্রহণ। আজ ফল ঘোষণা হবে। বুথ ফেরত জরিপ বলছে নির্বাচনে 40% বেশি ভোট পড়েছে। প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিং এর তথ্য অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজিশকিয়ান সর্বোচ্চ 42% ভোট পেতে পারেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বাকের কালিবাফ ও সাইদ জালিলি। ফলে নির্বাচন গড়াতে পারে রান অফে। কোন প্রার্থী 50% কম ভোট পেলে নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। 5 জুলাই দ্বিতীয় দফা নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। 20 এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করল ইরান।
এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মতিউর ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড, লাকির মন্তব্যে তীব্র সমালোচনা। শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। উচ্ছেদের পর মোহাম্মদপুরে ফের খাল দখলের চেষ্টা, সাদিক এগ্রো ইউল্যাবের, আজও ওই এলাকায় অভিযান চালাবে ডিএনসিসি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে বিএনপির সমাবেশ, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। গ্যাস সংকট ও মশার উপদ্রবে অতিষ্ঠ উত্তরের ৯ নম্বর ওয়ার্ডবাসী। দখল করা খালে ময়লা জমে বন্ধ পানির প্রবাহ, সামান্য বৃষ্টিতে বড় জলাবদ্ধতা। এবং টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা, ব্যর্থ মিশন শেষে দেশে টাইগাররা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।